শিক্ষার্থীদের আর্থিক অনুদান আবেদন করার নিয়ম আজকে আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে দেখাচ্ছি। কারণ বর্তমানে এই আবেদন কার্যক্রম শুরু হয়েছে 15 ফেব্রুয়ারি 2026 থেকে। আবেদন কার্যক্রম চলবে প্রায় মার্চের মাঝামাঝি পর্যন্ত। আজকে আমরা আবেদন কিভাবে করতে হবে A to Z গুলো দেখিয়ে দিচ্ছি। তবে এই ভিডিওটি শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই আবেদনটি মূলত শিক্ষকরাই একদম পারফেক্টলি করবে। তবে শিক্ষার্থীদেরও জানা দরকার, যেমন আবেদন করতে কী কী দিতে হবে স্কুলকে, তারপর এখানে আবেদনের পুরো প্রসেসটা কি, অনলাইনে কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, যাবতীয় সব কিছু। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আমরা গত একটা ভিডিওতে জেনেছিলাম কিভাবে আবেদন করতে কী কী লাগবে, তো এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলবো না, এগুলো আমরা ধাপে ধাপে যখন আবেদন করবো আমরা দেখিয়ে দিব। নর্মালি এই ডকুমেন্টগুলো টিচারের কাছে থাকলে সে আবেদন পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারবে। এছাড়া আবেদন কিন্তু এইটা হচ্ছে বিজ্ঞপ্তি, যেটা 15 জানুয়ারি প্রকাশ করেছিল, এবং এখানে বলা হয়েছে যে 15 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত আবেদন করা যাবে, যে টাইমলাইন বলে দেওয়া আছে। অনেকে বলতে পারে যে টাকা দেয় না, এটা ভুয়া। তাদেরকে বলবো শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে গত বছর রেজাল্ট দেওয়া আছে, চাইলে সেই রেজাল্ট দেখে নিতে পারো তোমরা। আর এই আবেদনটা পরিপূর্ণভাবে করবে স্কুল বা কলেজ কর্তৃপক্ষ, এখানে কিন্তু বলা আছে। আমি একটু সেই পয়েন্টে দেখিয়ে দিতে চাই। এখানে খুব সুন্দর করে বলে দিয়েছে তারা, যেখানে নর্মাল স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারবে না। সো এক্ষেত্রে অনেক শিক্ষার্থী অথবা কনফিউজ হতে পারে, তাদেরকে বলবো আবেদন কিভাবে করতে হয় জেনে রাখো, দেন স্কুলকে বলবা, স্কুল আবেদন করবে, এবং তোমরাও জেনে রাখলা যে আসলে আবেদনটা কিভাবে সম্পন্ন করতে হবে। আর ডকুমেন্টগুলো কখন কি লাগবে এটা আমরা ধাপে ধাপে আবেদনের পুরো প্রসেসে দেখিয়ে দিতে চাই। এবং এখানে যে দেখতে পাচ্ছ ঘ নম্বর পয়েন্টটিতে তারা বলে দিয়েছে যে আবেদন করবে, এই যে দেখতে পাচ্ছ যে শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের ক্যাটাগরিতে অনুদান প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা প্রদান বা রেজিস্ট্রারের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদন আগে আমরা এইরকমের, এই যে দেখতে পাচ্ছ আবেদন করুন বাটন, এটা হচ্ছে মাদ্রাসা ও কারিগরির তাদের এই যে আবেদন করুন বাটনে ক্লিক করে আমরা খুব ইজিলি এখানে আবেদন করতে পারতাম, বাট এখন আর সেই প্রসেসটা নাই। এইটা হচ্ছে এই যে শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট, যেখানে তারা বলে দিয়েছে ভেরিফাই আইডি দিয়ে আবেদন করে, মানে স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে ভেরিফাই আইডি মাইগভটা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, সেটা দিয়ে আবেদন করতে হবে। আমরা সরাসরি আবেদন করতে পারবো না। তারপরে আমি আবেদন পুরো প্রসেসটা একটু দেখিয়ে দিতে চাই কীভাবে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য আমাদেরকে আসতে হবে, এবং এখানে প্রথমে রয়েছে প্রাপক অফিস। খেয়াল করতে হবে এই যে প্রাপক অফিসটা, এখানে কিন্তু আমাদেরকে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে যে প্রাপক বা জেলা পর্যায়ে যেটা রয়েছে সেই জায়গায় আমাদেরকে এটা আবেদন করতে হবে। এবং এখানে আমরা জেলা প্রশাসক কার্যালয় পাবো। সো এখানে আমরা আমাদের জেলা প্রশাসক কার্যালয়টা সিলেক্ট করব, যে জেলায় আসি সেই জেলা প্রশাসক কার্যালয় সিলেক্ট করবো। এবং এখানে শিক্ষার্থী নামের জায়গায় আমরা আমাদের নাম দিব, বাংলার জায়গায় বাংলা নাম দেবো, এবং অবশ্যই এই যে তথ্য আমি শিক্ষার্থী তথ্য যা দিচ্ছি, আমি যেখানে যে তথ্যগুলো দিচ্ছি আমার কিন্তু দিতে হবে আমার জন্ম নিবন্ধন দেখে। তো এখানে আমি আমার সুন্দর করে আমার নিজের নামটা এখানে লিখে দিব বাংলা এবং ইংরেজিতে। এবং এখানে শিক্ষার্থীর রোল নাম্বারের জায়গায় সুন্দর করে আমরা আমাদের যে বর্তমানে যেখানে আমরা পড়ছি সেই যে রোল নাম্বারটা সেটা লিখে দিব। শিক্ষার্থীর শ্রেণী, আমরা কোন শ্রেণীতে পড়ছি, এখানে সব শ্রেণী আবেদন করা যাবে, যেমন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, স্নাতক, ডিগ্রি, স্নাতকোত্তর, সবাই, মানে যারা বর্তমানে এসএসসি পড়ছো তোমরা আবেদন করতে পারবা, যারা অলরেডি এসএসসি পড়ছো তোমরা সবাই আবেদন করতে পারবা, 26 ব্যাচ সহ। সো এই হচ্ছে বিষয়টা। এবং এখানে এভাবে আবেদন কার্যক্রম আমরা শ্রেণী নির্বাচন করে দিব। শ্রেণী নির্বাচন করে দেওয়ার পরে আমাকে পরবর্তী স্টেপে যেতে হবে, এবং এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি বর্তমানে যেখানে পড়ছি সেই শ্রেণী আমাকে সিলেক্ট করতে হবে। এরপরে বলা আছে আমাদেরকে, এখানে কি বলা আছে আমরা যদি একটু খেয়াল করি, শিক্ষার্থী জন্ম নিবন্ধন নাম্বার, অর্থাৎ আমাদের যে জন্ম নিবন্ধন নাম্বার কিন্তু একটি দিয়েছে অনলাইন, সেটা আমরা দিব। জন্ম তারিখটা আমরা এখান থেকে সিলেক্ট করবো, এই যে ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আমরা একদম পূর্ববর্তী বছরে যাব, গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো যে আমরা কোন বছরে জন্মগ্রহণ করেছি আমার জন্ম নিবন্ধন নাম্বার দেখে, ঠিক আছে। দেন আমরা সেই অনুযায়ী আমাদেরকে এইটা কমপ্লিট করে ফেলবো। ওকে, এরপরে আমাদেরকে এখানে কিন্তু অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বার, আমরা যদি স্নাতকোত্তর হই সেক্ষেত্রে কিন্তু আমাদের এনআইডি কার্ডও দেওয়া লাগতে পারে, সামনে সেই অপশন আসবে। এবং এখানে বলা যে পিতার নাম, এখানে আমরা পিতার নাম বাংলায় লিখবো। তো এখানে পিতার নাম বাংলায় লিখবো। নর্মালি আমরা যেটা করি যে আমাদের পিতার নাম তার এনআইডি কার্ডে যেটা আছে সেটা দেখে আমরা এখানে লিখবো। ওকে, এরপরে হচ্ছে পিতার পেশা বাংলা, সে পেশায় কী ছিল, যেমন আমি লিখে দিতে পারি কৃষক বা ব্যবসায়ী বা চাকরিজীবী, এভাবে আমি তার পেশাটা এখানে সুন্দর করে লিখে দিব, ঠিক আছে।
তারপরে এখানে রয়েছে পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার, অর্থাৎ পিতা যে জাতীয় পরিচয়পত্র রয়েছে তার এনআইডি কার্ড নাম্বার, সেটা আমরা ইংরেজিতে সুন্দর করে লিখে দিব। এরপরে একইভাবে মাতার ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে, যেখানে মাতার নাম আমরা লিখবো সুন্দর করে, মাতার নাম বাংলায়, মাতার নাম, মাতার পেশা লিখবো আমরা। তো এখানে আমাদেরকে পেশা জিনিসগুলো একদম পিতার মতো করে মাতার ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করতে হবে। এবং এখানে খেয়াল রাখতে হবে যেন সব তথ্যগুলো আমাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হয়, যেটা আমরা এর আগে বলছিলাম যে জাতীয় পরিচয়পত্রটা লাগবে, তাদের ফটোকপিগুলো। দেন আমরা এখানে মাতা ইনফরমেশনগুলো সুন্দর করে বসিয়ে দেবো এবং এখানে বাংলা তথ্যগুলো আমাদেরকে দিতে হবে। এর পরবর্তীতে আমরা দেখি অভিভাবকের নাম। এখানে আমাদের তো একজন অভিভাবক থাকবেন, হয়তো আমরা পিতা অথবা মাতা, অথবা যদি তারা কেউ বেঁচে না থাকেন তাহলে অন্য একজন অভিভাবক, তার নামটা আমরা এখানে ব্যবহার করব এবং এখানে তার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটা আমরা দিব। নর্মালি আমরা যেটা করতে পারি, আমরা আমাদের পিতাকেই অভিভাবক হিসাবে দেখাবো। এরপরে মোবাইল নাম্বার, আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিব, অথবা অভিভাবকের মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা বসিয়ে দিব। এবং এখানে বলা আছে রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে হবে। কোনোভাবে যেন আমরা মার্চেন্ট বা এজেন্ট নাম্বার ব্যবহার না করি, কারণ মার্চেন্ট এজেন্ট নাম্বারে তারা টাকা দিবে না। সো যেহেতু আমি এখানে টাকা দিব আমার পেমেন্ট নাম্বার, তো অবশ্যই আমি আমার অভিভাবক যে নাম্বার দিয়ে এনআইডি কার্ড খোলা আছে, মানে এনআইডি কার্ড দিয়ে যে মোবাইল নাম্বার নগদ বা বিকাশ খোলা আছে সেটা আমরা এখানে বসাবো। এখানে কিন্তু বলে দেওয়া হয় না নগদের কথা বা বিকাশের কথা। যদি এখানে বলে দেওয়া হয় নগদ বা বিকাশ তাহলে আমরা সেটা বসাবো, আর নয়তো কিন্তু আমরা নর্মালি আমাদের মতো করে এখানে নাম্বারটা দিয়ে কনফার্ম করবো। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে নাম্বার যেন আমার অ্যাকাউন্ট খোলা থাকে, KYC যেন অ্যাকাউন্ট মানে KYC যেন করা থাকে। KYC কীভাবে করতে, এটা নিয়ে আমাদের ইউটিউবে অনেক ভিডিও পাবে, সেই ইউটিউবে ভিডিওগুলো দেখলে KYCটা বুঝতে পারবে। ওকে, এরপর রয়েছে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা বাংলা। এখানে আমরা শিক্ষার্থীর বর্তমান যে ঠিকানা, শিক্ষার্থী কোথায় পড়াশোনা করে সেগুলো আমরা দিব বর্তমান তার ঠিকানা। এছাড়াও এখানে কিন্তু শিক্ষার্থীর নিজ যে বিভাগ রয়েছে, জেলা রয়েছে, উপজেলা রয়েছে, এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। যেমন আমরা এখানে ডিভিশন সিলেক্ট করলে অটোমেটিক্যালি বরিশাল সিলেক্ট করলে বরিশালের জেলাগুলো আসবে, জেলা সিলেক্ট করলে উপজেলাগুলো আসবে। এভাবে আমি আমার সব তথ্যগুলো এখানে সিলেক্ট করব। ওকে, এবং এই সিলেক্ট করার শেষে আমাকে কিন্তু উপরের দিকে আরও কিছু ইনফরমেশন দিতে হবে। আমি উপরের দিকে ইনফরমেশনগুলো দেখিয়ে দিতে চাই। এই যেমন এখানে রয়েছে মাসিক পরিবারের আয়, অর্থাৎ একজন পরিবারের মাসে কত টাকা আয় করে সেটা আমাদের এখানে দিতে হবে। মাসিক আয় মানে এখানে কিন্তু মাসে যেটা বাৎসরিক না, তো মাসে দেখা যায় 8-10 হাজার টাকা আমরা কিন্তু নর্মালি দিতে পারি। তারপর শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ, এখন আমরা দিব শিক্ষা প্রতিষ্ঠানের ইনফরমেশনগুলো। ওই আমরা যে বর্তমানে যে স্কুলে বা যে কলেজে যেখানে পড়ছি সেটা কোথায় অবস্থান করছে সেই অনুযায়ী আমরা মূলত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যগুলো এখানে এন্ট্রি করব। তো এখানে আমাদেরকে সেই তথ্যগুলো দিতে হবে, যেমন শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ আমরা দিলাম ঢাকা, জেলা দিলাম ঢাকা, উপজেলা দিলাম ঢাকা, বা এখানে প্রতিষ্ঠানের নাম আসবে। ওই যে আমরা থানা বা উপজেলা সিলেক্ট করছি বা জেলা সিলেক্ট করছি, ওর অধীনে যতগুলো আসবে সেখান থেকে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে সিলেক্ট করবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট না করি তাহলে কিন্তু আবেদনটা কিন্তু জেলা পর্যায়ে গিয়ে আবার যখন ভেরিফাইয়ের জন্য আসবে তখন কিন্তু ভেরিফিকেশন হবে না। তাই সঠিক ইনফরমেশনগুলো কিন্তু এখানে দিতে হবে। এবার প্রতিষ্ঠান এর নাম্বার, প্রতিষ্ঠান রেস্তোর, এগুলো কিন্তু অটোমেটিক্যালি বসে যাবে। এগুলো কিন্তু ওই যে মানে বসানোর কোনো কিছু নেই, এগুলো অটোমেটিক্যালি শো করবে প্রতিষ্ঠান যখনই আমরা নাম সিলেক্ট করব। এরপর রয়েছে পরিবারের মোট সদস্য সংখ্যা। এখানে আমরা সুন্দর করে সদস্য সংখ্যাগুলো লিখে দিব। যেমন আমাদের পরিবারে 5 জন, আমরা 3 ভাই বোন আর বাবা মা, এভাবে আমরা লিখে দিব। ইমেল আছে একটি, আমাদের তো অবশ্যই একটা ইমেল থাকতে পারে, সেক্ষেত্রে ইমেলটা অপশনাল, ইমেলটা যে দিতে হবে এমন কোনো কথা নাই। যদি ইমেল থাকে আমরা ইমেল দেওয়ার চেষ্টা করব। আর শারীরিক বা মানসিক অক্ষমতা যদি থাকে তাহলে আমরা হ্যাঁ দিব, যদি না থাকে তাহলে না দিব। যদি হ্যাঁ দেই তাহলে কিন্তু আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে এইটার সাথে অ্যাটাচ করে, ঠিক আছে? হ্যাঁ দিলে এর নিচেই ডকুমেন্ট চাইবে, এখানেই চাইবে, ছবি তুলে দিতে হবে। আর যদি না দেই তাহলে কোনো ডকুমেন্ট চাইবে না। আর অন্যান্য বৃত্তি, আমরা যদি কোনো সরকারি উৎস থেকে বৃত্তি পাই তাহলে আমরা লিখবো যে বৃত্তি, সেক্ষেত্রে আমরা লিখবো হ্যাঁ বা না। দেন যদি আমরা লিখি যদি বৃত্তি হ্যাঁ দেই তাহলে কিন্তু প্রমাণ দিতে হবে আমি যে টাকা পাই তার। আর যদি না দেই তাহলে আমি লিখে দেবো যে না, আমি বৃত্তি পাই না। এছাড়া এখানে শারীরিক মানসিক অক্ষম বা অন্যান্য বৃত্তির জন্য উপযুক্ত প্রমাণ প্রদান করতে হবে, এটা কিন্তু তারা বলে দিয়েছে যে নিচে লাইনটা। অনগ্রসর এলাকা, অর্থাৎ আমরা যে বৃত্তিটা পেতে চাই আমরা বর্তমানে কোনো অনগ্রসর এলাকা আছে কি না। যেমন অনগ্রসর এলাকা বলতে বোঝানো হয় চর এলাকা, বোঝানো হয় এই যে হ্যাঁ লেখা আছে, হ্যাঁ যদি আমরা সিলেক্ট করি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো আসলে আমাদের অনগ্রসর এলাকা কোনগুলো। এখানে নির্বাচন করার অপশনও আছে। আমরা অনগ্রসর এলাকা এই যে দেখতে পাচ্ছি হাওর, পার্বত্য, উপকূলীয়, চর, এগুলো দেখা যায়। তো আমরা এটার মধ্যে যদি কোনো কিছু হয় তাহলে আমরা কিন্তু হ্যাঁ দিব এবং এটা সিলেক্ট করবো। যদি কোনো অনগ্রসর এলাকার মধ্যে না পড়ি, এটা কিন্তু এই স্কুল দেখলে বোঝা যায়, স্কুলের ঠিকানা দেখলে বোঝা যায় আমরা আসলে অনগ্রসর নাকি নাকি হ্যাঁ নাকি না। তো অবশ্যই ভুল ইনফরমেশন দিবে না। তারপর আমাদেরকে পরবর্তী পর্যায়ে যেতে হবে।
আবেদনের যৌক্তিকতা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই যে আবেদনের যৌক্তিকতা লেখা আছে কথাটা, তো আবেদনের যৌক্তিকতা অবশ্যই আমরা যেন পারফেক্ট একটা যৌক্তিকতা লিখতে পারি। যৌক্তিকতা বলতে কেন আবেদনটা আমাকে এই অনুদানটা প্রদান করা উচিত। এই জায়গায় শিক্ষার্থীরা অনেকে ফেল করে, তারা প্রপারলি বুঝতে পারে না। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বুঝাইতে হবে যে স্যার আমি বর্তমানে যদি আমি শারীরিক অস্বস্তি হই তাহলে সেটাও উল্লেখ করে আমি আবেদন করব, বা আমি যদি কোনো প্রকার দারিদ্র্য সীমার মধ্যে থাকি, আমি অনগ্রসর এলাকা থাকি, আমার যদি আমি মেধাবী হই কিন্তু আমি দারিদ্র্য, আমি পড়াশোনা খরচ বহন করতে পারি, সেটা আমি বুঝিয়ে বলবো যে স্যার আমি এই কারণে পড়াশোনা খরচ বহন করতে পারছি না, আমার বাবা মা অনেক হতদরিদ্র বা দরিদ্র আছেন, তারা আমার ঠিকমতো পড়াশোনার ব্যয় বহন করতে পারছে না, তো আপনি আমাদেরকে এই অনুদানটা দিয়ে সহায়তা করবেন। এরকম খুব সুন্দর করে জনাব কথাগুলো ব্যবহার করবো যে জনাব আমি এই বর্তমান অবস্থার মধ্যে আছি, আমার বাবা মা এই টাকাটা করে এবং আমি এই জন্য আসলে আমার আর্থিক অনুদানটা পাওয়ার জন্য আমি যোগ্য বলে নিজেকে মনে করছি, এই জন্য আপনার কাছে ওকুল আবেদন করছি, আপনি যেন আমার আবেদনটা মানে করেন, গ্রহণ করেন এবং আমাকে আর্থিক অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত করেন। তো এইভাবে আমরা আমাদের যোগ্যতা দিয়ে যৌক্তিকতা দিয়ে দিব, বাংলা লিখে দিব, একটা বাংলা যেভাবে নর্মাল হয় সেভাবে আমরা এখানে যৌক্তিকতা লিখে দিব। দেন এরপরে কিন্তু এখানে বলা হচ্ছে একদম শেষের দিকে প্রতিষ্ঠান প্রদান বা বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র। আমরা কিন্তু বলছিলাম ওটা প্রত্যয়নপত্র লাগবে। তো প্রত্যয়নপত্র মানে নর্মাল একটা প্রত্যয়নপত্র তো বুঝি আমরা, একটা সিম্পল একটা কাগজ যেখানে লেখা থাকবে যে তুমি দরিদ্র স্টুডেন্ট বা তোমার বাবা মার নাম লেখা থাকবে এবং তোমার আর্থিকভাবে অসচ্ছল, তোমার এমাউন্ট লেখা থাকবে, মাসিক কত টাকা আয় করে, এগুলো সব একটা কাগজে লিখে তোমার প্রতিষ্ঠান প্রদান মানে স্কুলের হলে স্কুলের প্রধান শিক্ষক, কলেজ হলে কলেজের প্রিন্সিপাল, তিনারা সিগনেচার করে দিবে। এই প্রত্যয়নপত্র সবাই দিবে ফ্রিতে, এখানে কোনো টাকা লাগবে না এবং এটা তাদের দায়িত্ব। এটা প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন কারণে প্রত্যয়নপত্র আনে, তোমরা হয়তো বা স্কুলে খোঁজ নাও, তারা এটা দিয়ে দিবে বা কলেজে খোঁজ নাও। এরপরে প্রত্যয়নপত্র দিয়ে লাস্টের পর্যায়ে এসে আবেদন সাবমিট করতে হবে, ঠিক আছে। এখানে লাস্টের পর্যায়ে কোনো কাজ নেই, এখানে আবেদন সাবমিট, এই যে এখানে রয়েছে খসড়া আবেদনটির প্রোফাইল সংরক্ষণ করুন, এখানে ক্লিক করলেই আবেদনটা সংরক্ষণ হবে। আর এই যে আবেদন দপ্তরটি দাখিল করুন, এই যে দপ্তর যদি দাখিল করে তাহলে আমার পরিপূর্ণভাবে আবেদনটা সাবমিট হবে। এটা মানে হচ্ছে আমি সেভ করে রাখতেছি, আবেদন এখন আমি করছি না। কিন্তু এইটা যদি আমি আবেদন করি নীলটায়, তাহলে কী হবে, আবেদনটা পরিপূর্ণভাবে বোর্ডের কাছে বা জেলা প্রশাসক বরাবর চলে যাবে এবং জেলা প্রশাসক সেটা এখন যাচাই বাছাই করে আমাদেরকে জানাবে। এবং একটু আগে আমি বলছিলাম যে আমরা যদি অন্যান্য কোনো বৃত্তি পাই, সেটা যদি আমরা উপরে হ্যাঁ দিই, তাহলে কিন্তু এরকমই আরও দুটো ডকুমেন্ট চাইবে, বা আমার যদি কোনো প্রকার প্রতিবন্ধী থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্টগুলো আমাকে এখানে আপলোড করতে হবে। এই যে আপলোড বাটন আছে, এখানে ক্লিক করলে ফাইল আসবে, আমরা সেখান থেকে আপলোড করে নিব। তো এইভাবে মূলত আবেদন করতে হবে, যেটা আগে খুব ইজি প্রসেসের মাধ্যমে আবেদন করা যেত, কিন্তু এখন তারা আবেদনটাকে অনেকটা জটিল করে ফেলেছে। এখন শিক্ষকদের নিকট দিয়েছে আবেদন, অনেক শিক্ষকরা হয়তো বা শিক্ষার্থীদেরকে বিব্রতর মধ্যে ফেলতে পারে, অনেক শিক্ষকরা চাইলেও আবেদন করে দিবে না, হয়তো বা স্বজনপ্রীতিতে দেখাইতে পারে। আমি বলবো যে শিক্ষকদেরকে বলবো যে আপনার সব শিক্ষার্থী যারা আবেদন করতে যাবে তাদের আবেদন করে দিন, এমনকি আপনার ক্লাসরুমগুলোতে ঘোষণা দেন যে স্যার এইরকম একটা আবেদন চলছে, তোমরা আবেদন করো। এটা হচ্ছে আমার কথা থাকবে। আর এভাবে আবেদন করতে হবে, সব কিছু আমি দেখিয়ে দিলাম। আর সামনে এ ব্যাপার নিয়ে আর যদি কোনো আপডেট আসে জানতে চাইলে আমাদেরকে কমেন্টে জানাইতে হবে যে আপডেট চাই কিনা, তাহলে আমরা চেষ্টা করবো সেগুলো জানানোর। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।